আসসালামু আলাইকুম। আমি ফায়াজ। আহ, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের ম্যাথমেটিক্স বি এর ফার্স্ট ক্লাস আজকে। হ্যাঁ, তো ফার্স্ট ক্লাস হিসাবে আমার সাথে যারা ক্যামেরার পিছনে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ যারা পিছনে আছো। আর আজকে ফার্স্ট ক্লাস, তো কি ইন্ট্রো দিয়ে শুরু করব আসলে বুঝতে পারছি না। আমরা আজকে শুরু করব ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তোমরা তো পিছনে যারা আছো তারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আসলে তোমাদের এইচএসসি শুরু হয়েছে কতদিন? 11th স্ট্যান্ডার্ড শুরু করেছো 2 থেকে 2.5 মাস, তাই না? আশা করি এখন ট্রাইগোনোমেট্রি তোমাদের শেষ হয়নি, আশা করি এখনো শেষ হয়নি। তো ভালো কথা, শেষ না হওয়ারই কথা। বড় চ্যাপ্টার। দেখো, ট্রাইগোনোমেট্রি ছাড়া ডিফারেন্সিয়েশন করাটা অনেকে হাস্যকর মনে করতে পারে। হাস্যকর মনে করারই কথা, কিন্তু হাস্যকর না মনে করে আমরা যদি সলভ করা শুরু করি এবং জানা শুরু করি যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ ক্যালকুলাস জিনিসটা কি, ইন্টিগ্রেশন এবং ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন এবং ক্যালকুলাস জিনিসটা আসলে কি, তাহলে আমার মনে হয় ভালো হয়। এবং ট্রাইগোনোমেট্রির যে স্বল্প ব্যবহার, হ্যাঁ, স্বল্প ব্যবহারটা আমরা বুঝতে পারবো যখন আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো, তখন ধীরে ধীরে বুঝে যেতে পারবো আসলে ট্রাইগোনোমেট্রির কোন সেক্টরটা ক্যালকুলাসে ব্যবহার হচ্ছে। তাহলে আর কি, শুরু করা যাক। আজকে আমরা শুরু করি, কি শুরু করব? আজকে শুরু করব ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন শুরু করব, তাই না? আমি আজকে প্রথমেই লিখে ফেললাম ডিফারেন্সিয়েশন, কিন্তু ডিফারেন্সিয়েশন কিন্তু আলাদা কোনো সেক্টর নয়, এটা ক্যালকুলাসের একটা আলাদা পার্ট। ওকে, ক্যালকুলাসের আলাদা পার্ট। আমি ক্যালকুলাস সম্পর্কে যদি একটু বলি, ক্যালকুলাস হচ্ছে বিজ্ঞানী নিউটন সাহেব তৈরি করেন। হ্যাঁ, 1600 সাল নাগাদ ক্যালকুলাস আবিষ্কার করেন, এবং ক্যালকুলাস জিনিসটা আসলে কি এটা আমাদেরকে আগে জানতে হবে। দেখো, ক্যালকুলাসের ব্যবহার অনেক বেশি, পৃথিবীতে ক্যালকুলাসের ব্যবহার অনেক বেশি, প্রত্যেকটা সেক্টরে ক্যালকুলাস ব্যবহার করা হয়ে থাকে। ক্যালকুলাসের প্রধান কাজ হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা বা কোনো কিছু জুড়ে দেওয়া। আমি বাংলা ভাষাতে বললাম, সরাসরি বাংলা ভাষাতে, আসলে কিন্তু সেটা নয়। হ্যাঁ, আমরা ইন্টিগ্রেশনে আইএসসি লেভেলে যেটা শিখবো 11 and 12 স্ট্যান্ডার্ডে, সেটা হচ্ছে সমীকরণকে বৃদ্ধিকরণ বা ধ্বংসকরণ বাংলা ভাষায়। হ্যাঁ, সেটা অর্থাৎ ধরো একটা ইকুয়েশন x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কি একটা ইকুয়েশন না? এটা যদি একটা ইকুয়েশন হয়ে থাকে, তাহলে আমি যদি তোমাকে এখন বলি যে এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে নিয়ে আসো, যে তোমার হচ্ছে সিম্পল বিষয়, mx² প্লাস nx প্লাস c, এই ফরম্যাটে তুমি নিয়ে আসো। কিভাবে নিয়ে আসবে? অ্যাট ফার্স্ট আমরা 9 এবং ক্লাস 10-এ যেটা শিখেছি সেটা হচ্ছে সুন্দর মতো ভাগ করে দিব, বা 1/x দিয়ে দুই পাশকে কি করব? গুণ করব, তাই না? 1/x দিয়ে দুই পাশকে মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে হয় x² প্লাস 2x প্লাস 3 প্লাস 1/x, তাই না? বাট আমি 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 চেয়েছি কি mx², যেখানে m হবে যে কোনো রিয়েল নাম্বার অথবা ন্যাচারাল নাম্বার, এবং n হবে যে কোনো রিয়েল নাম্বার অথবা ন্যাচারাল নাম্বার। আমরা রিয়েল নাম্বার এবং ন্যাচারাল নাম্বার সম্পর্কে আশা করি জানি, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু সরাসরি এখান থেকে এই সমীকরণে আসতে পাচ্ছি না। হ্যাঁ, এই সমীকরণটা কি বলতো? ঘাতের সরাসরি পরিবর্তন হয়ে গেছে এখানে। হ্যাঁ, অর্থাৎ ডিফারেন্সিয়েশন হয়েছে এখানে। ডিফারেন্সিয়েশন মানে কি? আমি প্রথমে বললাম ভেঙে ফেলা। এখন দেখো, সোজা ভাষায় আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ ভেঙে ফেলি, তোমাদের বোঝা লাগবে না ডিফারেন্সিয়েশন কি জিনিস, তোমরা কিছুই জানো না, ঠিক আছে? কিভাবে কি করলে কি হয়, কি থেকে কি হয়, তোমরা কিচ্ছু জানো না। আমি শুধুমাত্র দেখাচ্ছি, এটা একটু দেখো, এরপরে শুরু করব যে ডিফারেন্সিয়েশন আসলে কি জিনিস। ওকে, এখন বিষয়টা দাঁড়ায় ডিফারেন্সিয়েশন হচ্ছে d/dx
আমি গুণ করলাম, ডি বাই ডিএক্স যদি উভয় পক্ষে দিয়ে দিই তাহলে আসে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখানে 0 কেন হলো? উভয় পক্ষে ডি বাই ডিএক্স আমি গুণ করেছি, ধরে নাও 0 সাথে ডি বাই ডিএক্স গুণ করলে কি হয়? 0 হয়। ওকে, এখন তাই যদি হয়ে থাকে, এখানে সাধারণ গুণের নিয়ম অ্যাপ্লাই করি। আমরা যদি একটা সমীকরণের সাথে m গুণ করি তাহলে প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা কি বলে এটাকে, যে ভুক্তি, ঠিক আছে, প্রত্যেকটা ভুক্তির সাথে কি কি যুক্ত হবে? প্রত্যেকটা ভুক্তির সাথে mটা যুক্ত হবে, তাই না? আমরা যখন m গুণ করব, ঠিক d বাই dx এর ক্ষেত্রেও সেই একই কাজ হবে, যে প্রত্যেকটা ভুক্তির সাথে d বাই dx যুক্ত হয়ে যাবে। তাহলে d বাই dx 2x স্কোয়ার প্লাস d বাই dx 3x প্লাস d বাই dx 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি d বাই dx সবাইকে সমভাবে বন্টন করে দিয়েছি। এখন যে বিষয়টা দাঁড়ায়, কি থেকে কি হয় আমি প্রথমে বললাম, বোঝা লাগবে না, বুঝতে হবে না, আমি শুধু করি, তোমরা দেখে যাও। তাহলে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে সমীকরণ আমরা পেলাম, ঠিক আছে, আমরা যে এই সমীকরণটা পেলাম, এটার সাথে এটার কোনো মিল পাচ্ছ? দেখো তো, অবশ্যই মিল আছে, তাই না? এটার সাথে এটার অবশ্যই মিল আছে। m চেয়েছিলাম আমি, যে কোনো ন্যাচারাল নাম্বার অথবা রিয়েল নাম্বার হতে হবে, আছে। আচ্ছা, এখানে n যে কোনো ন্যাচারাল নাম্বার অথবা রিয়েল নাম্বার হতে হবে, আছে। আচ্ছা, c এখানে ন্যাচারাল নাম্বার অথবা রিয়েল নাম্বার, মানে যে কোনো একটা হতেই হবে। হ্যাঁ, তিনটাই কিন্তু ফরম্যাট আমার সাথে যাচ্ছে। যদি যেয়ে থাকে, যদি তাই হয়ে থাকে, তাহলে কি আমি সরাসরি ঘাতের পরিবর্তন করে অন্য একটা সমীকরণে আসতে পারলাম কিনা? উচ্চ ঘাত থেকে নিম্ন ঘাতে আমি আসতে পারলাম কিনা? অবশ্যই আসতে পারলাম। এটাই হচ্ছে মূলত ক্যালকুলাস এবং এটাই হচ্ছে মূলত ডিফারেন্সিয়েশন। একেবারে সোজা ভাষাতে বলতে গেলে বোঝাই, ধরো আমার পিছনে বসে আছে, ক্যামেরার পিছনে বসে আছে সোহান, সহন আর অর্ণব। না, অর্ণব সকালে উঠে একটা গ্লাস কিনলো, বাজার থেকে একটা গ্লাস কিনে আনলো। দুপুরে সোহান সেটা ভেঙে ফেললো। এই যে ভেঙে ফেললো, টুকরা টুকরা হয়ে গেল, এটাকে বলে মূলত ডিফারেন্সিয়েশন। অর্থাৎ কোনো কিছু ক্ষুদ্র আকারে, মানে ক্ষুদ্র আকারে কনভার্ট করা, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবং কোনো কিছু জুড়ে ফেলা অর্থাৎ বড় করে ফেলা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ ওই যে ভাঙা গ্লাসটা বিকালে তোমার হচ্ছে সোহান যে কি করলো, একটা আইকা গাম নিয়ে আসলো, নিয়ে এসে ওটাকে জুড়ে দিল, জুড়ে দেওয়ার পরে যে আবার নতুন করে মানে তৈরি হলো গ্লাসটা, এটা হলো ইন্টিগ্রেশন। ঠিক আছে, অর্থাৎ বাংলা ভাষাতে ডিফারেন্সিয়েশন অর্থাৎ ভেঙে ফেলা, ইন্টিগ্রেশন মানে জুড়ে দেওয়া। ওকে, তাহলে চলো দেখি। এবার দেখো, তাহলে আমরা কি করব? ক্যালকুলাস, না? ক্যালকুলাস, ক্যালকুলাস। ক্যালকুলাস দুই প্রকার। প্রথম একটা হচ্ছে, আগেও বলেছি, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন DIFF, ডিফারেন্সিয়েশন, এবং অন্যটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। ওকে, এই দুটা হচ্ছে ক্যালকুলাসের দুইটা শাখা। একটার কাজ হচ্ছে ভেঙে ফেলা, আর একটার কাজ হচ্ছে জুড়ে দেওয়া। ওকে, গুড। এখন আমরা 11th স্ট্যান্ডার্ডে প্রথমে শিখছি ডিফারেন্সিয়েশন। এটা 9 চ্যাপ্টারে আছে, তাই না? 9 চ্যাপ্টারে যেহেতু আছে ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা আলোচনা করব কি নিয়ে? ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। চলো ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা শুরু করা যাক। আমরা এবার দেখব ডিফারেন্সিয়েশন। চলো দেখি ডিফারেন্সিয়েশন। দেখো, ডিফারেন্সিয়েশনের অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের অনেকগুলো পার্ট আছে। যেমন ধরো, ডিফারেন্সিয়েশনের একটা পার্ট হচ্ছে লিমিট, আর একটা পার্ট হচ্ছে তোমার কি মূল নিয়মে অন্তরীকরণ, ঠিক আছে? এরকম অনেকগুলো পার্ট আছে, প্রায় 9.9 পর্যন্ত পার্ট পাবা ডিফারেন্সিয়েশনের, এবং মানে ইন্টিগ্রেশনেরও এরকম 10.10 পর্যন্ত পার্ট পাবা। ওকে,
আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পার্ট শিখবো, তবে প্রত্যেকটা পার্ট শেখার আগে কিছু বেসিক সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, কিছু বেসিক। ওকে, কিছু বেসিকের ভিতরে প্রথম যেটা, ও হ্যাঁ, আমি যেটা বলছিলাম, ক্যামেরার ভিতরে যারা আছে এবং ক্যামেরার পিছনে যারা আছে প্রত্যেকে নোট করবে। ওকে, আমি যখন ক্লাস নিব সরাসরি নোট করবে, কোনো ডিলে রাখবে না যে আজকে না হয় কালকে, ভিডিও তো রেকর্ড আছে, আমি কালকে নোট করব, ঠিক আছে? এমন না, আমি যখন ক্লাস নেব তখনই নোট করবে। আর আমি যেভাবে লিখবো, আমি যদি ক লিখি তো ক লিখবে, আমি যদি খ লিখি তো খ লিখবে, আমি কমা দিলে কমা দিবে, এমন আমার ইচ্ছা মতোই নোট হবে, তোমাদের ইচ্ছা মতো নোট হবে না। বুঝতে পেরেছো? ওকে, এখন ঘটনা হচ্ছে ডিফারেন্সিয়েশন আমরা শিখবো। ডিফারেন্সিয়েশনের জন্য কিছু বেসিক দরকার, যেমন ধরো পৃথিবীতে এই সমস্ত জগতে তোমার হচ্ছে রাশি দুই প্রকার। সমস্ত জগতে রাশিকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে ধ্রুব রাশি। একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে ধ্রুব রাশি। ঠিক আছে, ভালো কথা। চলো দেখি, লিখে ফেলো আমার সাথে সাথে। রাশি দুই প্রকার। ঠিক আছে, কয় প্রকার? রাশি দুই প্রকার। একটা হচ্ছে চলরাশি, আর একটা হচ্ছে ধ্রুব রাশি। ঠিক আছে, একটা কি চলরাশি আর একটা হচ্ছে ধ্রুব রাশি। এখন চলরাশি ভ্যারিয়েবল, ধ্রুব রাশি কনস্ট্যান্ট। দেখো একটা কথা বলি, এই যে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট, ঠিক আছে, এই ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট এটা কিন্তু এই যে আগামী পর্বে অর্থাৎ ডিফারেন্সিয়েশন করার সময় বা ইন্টিগ্রেশন করার সময় অনেক বড় অগ্রণী ভূমিকা পালন করবে। ঠিক আছে, সুতরাং এটা আমাদের জানানো খুবই দরকার। ওকে, গেল রাশির পার্ট গেল। চলো এবার দেখি, এবার আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে চলরাশির সীমা। এবার কি দেখব? চলরাশির সীমা। দেখো, তোমরা লিখে ফেলো আমার সাথে, চলো রাশির সীমা, চলরাশির সীমা। ঠিক আছে, লিমিট অফ ভ্যারিয়েবল, লিমিট অফ ভ্যারিয়েবল। ঠিক আছে, লিমিট অফ ভ্যারিয়েবল, তোমরা লিখে ফেলো আমার সাথে সাথে। এখানে নিচ থেকে লেখো, চলরাশির এক্স এর মান একটি ধ্রুবক। লিখে ফেলো। অর্থাৎ এ যদি তার মান হয় বি এর খুবই কাছাকাছি, বি এর খুবই কাছাকাছি, এটা লিখো। এটা বলতে আমরা যেটা বুঝি, এটা বলতে অর্থাৎ এক্স এর মান
সর্বদা বি এর দিকে অগ্রসর হচ্ছে। বি এর দিকে সর্বদা অগ্রসর হচ্ছে, অর্থাৎ বি এর দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটি এমন এক পর্যায়ে উপনীত হয় যে এর পার্থক্য x মাইনাস বি, এটা লিখে ফেলো, এবং এর পার্থক্য x মাইনাস বি যে কোনো ক্ষুদ্র সংখ্যা থেকে ক্ষুদ্রতর হয়। এটা লিখে ফেলো, যে কোনো ক্ষুদ্রতর সংখ্যা থেকে ক্ষুদ্রতর হয়। অর্থাৎ এই যে আমি লেখাটা লিখলাম, ঠিক আছে, এই লেখাটা তোমরা তোমাদের নোটে লিখবা, এবং এই লেখাটার মানে হচ্ছে, তোমাদেরকে বোঝাই, মুছে দিলাম আমি। এই লেখাটার মানে হচ্ছে যে এই যে ধরো এক্স এর একটা মান, লেখাটা পড়ে দেখবা, এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, হ্যাঁ, এই এক্স এর মানটা এ একটা মান, বা সরি বি দিয়ে বুঝিয়েছি আমি, বি একটা মান, এই বি এর দিকে সর্বদা অগ্রসর হচ্ছে, এই বি এর দিকে সর্বদা অগ্রসর হচ্ছে, এবং অগ্রসর হতে হতে এক্স এর ধরো মান 2, বি এর মান ধরো হচ্ছে 3, ঠিক আছে, অগ্রসর হতে হতে 3 এর খুবই কাছাকাছি চলে যাবে, দুইটা 3 এর খুবই কাছাকাছি চলে যাবে, হ্যাঁ, এটার মান ধরো 2 ধরে নিলাম, এটার মান 3, ঠিক আছে, এটা 3 এর খুবই কাছাকাছি চলে যাবে, তবে 3 হওয়া যাবে না, 3 হবে না, হতে পারে সহন বলল, পিছনে সহন বলল যে এটার মান 2.999, ওকে, এটা কি 3 হয়েছে? 3 কিন্তু হয়নি। আচ্ছা, সোহান বলল যে 2.9999, ঠিক আছে, এটাও কিন্তু 3 হয়, এবং অর্ণব বলল 2.99999, 2.999, এটা কি বললো? এটা অর্ণব বললো। হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে x এর মান b এর দিকে এতটা অগ্রসর হবে, এবং x এবং b এর মানের যে পার্থক্য সেটা যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার থেকেও ক্ষুদ্রতর হবে, বুঝতে পারছো? যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যার থেকেও ক্ষুদ্রতর হবে, মানে এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে ভাই, ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ইনফিনিটি পর্যন্ত গেলেও এটা কিন্তু 3 হচ্ছে না, অ্যাট লাস্ট তুমি 3 বলতে পারছো না, পারবে না, ভালো কথা। এই যে চিহ্নটা দিলাম, তীর চিহ্ন, এটার তো একটা নাম আছে না, এটার নাম হচ্ছে টেন্স টু। আচ্ছা, তোমরা কিন্তু এটা তুলো না আমার সাথে, তোমরা আমার সাথে এটা তুলো না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখলাম। এখন দেখো, তোলার বিষয় হচ্ছে যে লেখাটা লিখলে তার নিচে সুন্দর করে লেখো x টেন্স টু a বা b, এটার মানে হচ্ছে x tens টেন্স টু b, ওকে, অর্থাৎ x b এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এটার মানে কি হবে? এটার মানে কি হবে? আচ্ছা, সহন বলতে পারবে এটার মানে কি হবে? এটার মানে কি হবে? আচ্ছা, এটার মানে হবে যে x টেন্স টু 2, বুঝতে পেরেছো? এরকম।
লিমিট করার সময় আমরা এই টেন্স টু এর অসংখ্য ব্যবহার দেখব, এই টেন্স টু কোন কাজে লাগে সেটা দেখব। আচ্ছা, আচ্ছা চলো এবার দেখি। এবার আমরা শিখব ফাংশনের সীমা। কি ফাংশনের সীমা? এবার শিখবো কি ফাংশনের সীমা। ঠিক আছে, ফাংশনের সীমা আমরা কি ফাংশন চ্যাপ্টার করেছি আইএসসি তে? আমরা এখনো ফাংশন চ্যাপ্টারে হাত দিতে পারিনি, তবুও বলে রাখেন নবম দশমে যতটুকু করে এসছো, এফ অফ এক্স একটা ফাংশন ধরে নিই। এফ অফ এক্স একটা ফাংশন। এই যে ফাংশন, এই ফাংশনের সীমা হতে হলে লিমিট অফ এক্স টেন্স টু এ এল। ঠিক আছে, যেখানে এলটা হচ্ছে একটা রাশি। এলটা কি একটা রাশি। এলটা যদি একটা রাশি হয় তাহলে এফ অফ এক্স এর লিমিট নির্ণয় করা সম্ভব। চলো দেখি। এর আগে কিছু উপপাদ্য আছে, লিমিট করার আগে কিছু উপপাদ্য আছে। আচ্ছা তাহলে আমরা কি করব এখন? লিমিট করব। কিসের লিমিট? ডিফারেন্সিয়েশনের একটা লিমিট করব, ডিফারেন্সিয়েশনের লিমিট। ডিফারেন্সিয়েশনের প্রথমে বললাম অনেকগুলো পার্ট আছে, তার ভিতরে লিমিট হচ্ছে সর্বপ্রথম পার্ট। তাহলে চলো দেখি, লিমিট যদি সর্বপ্রথম পার্ট হয় আমরা লিমিট নিয়ে কাজ করি। লিমিট হচ্ছে 9.1 এর লিমিট আছে, লিমিট। ঠিক আছে, ওই যে আমরা বলি না সীমা। হ্যাঁ, আরেক হিসাবে যদি আমি বলি, ধরো লিমিটটা কি খুব সহজ যদি কেউ বুঝতে চাও, ধরো এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। এটা কি? এই দাগটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। এখান থেকে এক ব্যক্তি সুন্দর মতো এই বর্ডারে পা রাখলো পা। এ পাশ থেকে বিএসএফ কি করবে? ফায়ার করবে। অর্থাৎ এই মানুষটা খুবই কাছে যেতে পারবে, এই যে এইটার খুবই কাছে যেতে পারবে, অর্থাৎ এই ব্যারিয়ারের খুবই কাছে যেতে পারবে, বাট ব্যারিয়ারকে কখনো ছুঁতে পারবে না। এমন একটি মান দিয়ে এই রাশি, আমরা একটু আগে যে এল রাশি দেখলাম, এল রাশিকে সিদ্ধ করতে হবে। ওকে, আচ্ছা এই ম্যাথগুলো লিমিট করার আগে কিছু উপপাদ্য আছে। ঠিক আছে, এই উপপাদ্যগুলো আমরা এখন দেখব। তোমরা নোট করো। সীমার মৌলিক উপপাদ্য লিখো। সীমার মৌলিক উপপাদ্য। সীমার মৌলিক উপপাদ্য, খুবই ভালো কথা। সীমার মৌলিক উপপাদ্য দেখে নি চলো। সীমার মৌলিক উপপাদ্যের ভিতরে আসে যে প্রথমেই লিমিট অফ এক দিয়ে সিরিয়ালাইজ করো। শুরু হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু এ। আমি এক্স টেন্স টু এ দিচ্ছি, তোমরা এক্স টেন্স টু বি সি যে কোনো একটা দিলেই হবে বাবা। এক্স টেন্স টু এ এবং এল। ঠিক আছে, এলটা কি আমি বলেছি রাশি। এখানে এল দিয়ে না বুঝিয়ে ইউভি, ইউ প্লাস ভি। ঠিক আছে, ইউ প্লাস ভি দিয়ে বোঝালাম। তাহলে সাধারণ গুণের নিয়মে আসবে যে লিমিট অফ এক্স টেন্স টু এ ইউ প্লাস লিমিট অফ x টেন্স টু a b, সরি a v। ঠিক আছে, মানে এই লিমিটটা দুইজনের সাথে আলাদা করে আমি বন্টন করে দিলাম। তাহলে মাইনাসেরটা কি হবে? ভিতরে যদি মাইনাস থাকে, ঠিক আছে, সেই মাইনাসেরটা কি হবে তোমরা একটু বের করে বলো, কমেন্টে জানাও। যারা হচ্ছে ভিতরে দেখছো, ক্যামেরার ভিতরে দেখছো, তারা কমেন্টে জানাও যে এর মাইনাসটা কি হবে। খুব ইজি বিষয়, প্লাস যেমন হয়েছে মাইনাসও তেমন হবে। আচ্ছা ঠিক আছে, এখন থার্ডটা আমরা যদি দেখি, থার্ডটা হচ্ছে গুণের নিয়ম। লিমিট অফ এক্স টেন্স টু এ ইউভি, কি আছে? ইউভি আছে। তাহলে আমরা যেটা করব, লিমিট অফ এক্স টেন্স টু এ ইউ ইন্টু লিমিট অফ এক্স টেন্স টু এ ভি।
ওকে, এটা হচ্ছে কিসের নিয়ম? গুণের নিয়ম, সাধারণ গুণ। আচ্ছা, এরপরে আসে ফোর্থটা, সেটা কি? ভাগ। লিমিট অফ x টেন্ডস টু a u বাই v। ওকে, তাই যদি হয় সুন্দর মতো ভাগের নিয়ম অ্যাপ্লাই করো। লিমিট অফ x টেন্ডস টু a u বাই লিমিট অফ x টেন্ডস টু b v। ওকে, এটাই হবে। বোঝা গিয়েছে? সাধারণ ভাগের নিয়ম এটা। এখন দেখো ভাই, এটা তুলে ফেলো তোমরা, তারপরে কিছু কথা বলি। এখন যে বিষয়টা কাজ করে, মৌলিক উপপাদ্য দেখলাম, দেখার পরে আমরা দ্রষ্টব্য কিছু দেখব। কিছু সূত্র আছে, ছোট ছোট সূত্র, ঠিক আছে, একেবারে ছোট সূত্র। দ্রষ্টব্য, দ্রষ্টব্য। ওকে, দ্রষ্টব্যে যদি তাকাই, দ্রষ্টব্য হচ্ছে, দেখো সেটা হচ্ছে যে এক, ভাই আমরা জানি, ছোট থেকে শিখে এসেছি, সামথিং, SOM, সামথিং শর্ট করে লিখলাম, বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সামথিং বাই জিরো ইনফিনিটি, অর্থাৎ বোঝাতে গেলে বোঝায় যে 5 বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি, বা 2 বাই জিরো ইনফিনিটি। ঠিক আছে, 2 বাই জিরো ইনফিনিটি, ঠিক আছে, সরি, ইনফিনিটি। এখন দেখো যে তাই যদি হয়ে থাকে, সেকেন্ডে আসো, সেকেন্ডে দেখাই যে 0 বাই জিরো, 0 বাই জিরো এটা কি হবে জানো? কেউ কমেন্টে লেখো তো, 0 বাই জিরো কি হবে? 0 বাই জিরো হবে জিরো। দেখো জিরোর কিন্তু আসলে বাস্তব জীবনে কোনো ভ্যালু নেই, আছে? সমান বলো পিছনে, বাস্তব জীবনে কোনো ভ্যালু নেই। সেদিন তোমাদেরকে বোঝালাম, সেটা হচ্ছে যে জিরো কোনো ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে, আবার জিরো কোনো ক্ষেত্রে অনেক ছোট ভূমিকা পালন করে, অর্থাৎ কোনো ভূমিকাই নেই। হ্যাঁ, এই যে লবে যে জিরোটা ব্যবহার হয়েছে, ধরো 100 কোটি থেকে একটা শূন্য বাদ দিলে অনেক কমে যাবে ভাই, অনেক কমে যাবে না? এটা ধরে নাও 100 কোটি সেই শূন্যটা সামথিং, এটা সামথিং হিসেবে আচরণ করতেই পারে। জিরো সামথিং হিসেবে, এই সামথিং হিসেবে আচরণ করতেই পারে। আর নিচের জিরোটা হচ্ছে একেবারে গরিব জিরো, যার কোনো ভ্যালুই নেই, 0 থেকে 1, 1 থেকে 2, এই সেই গরিব জিরো। তো সামথিং বাই জিরো এই আকারে চলে আসছে দেখতে গেলে। তো 0 বাই জিরো কি আসবে? 0 বাই জিরো আসবে ইনফিনিটি, 0 বাই জিরো ইনফিনিটি। আচ্ছা, তারপরে আসে দেখো, তারপরে আসে সামথিং বাই ইনফিনিটি কি হবে? সামথিং বাই ইনফিনিটি কি হবে? এটা আর গুণ করে দাও সাধারণ নিয়মে, এই পাশে নিয়ে চলে এসো, আর জিরোটাকে এই পাশে নিয়ে চলে যাও, তাহলে কি হবে? ও পাশে গেলে জিরো হয়ে যাবে, সামথিং বাই ইনফিনিটি জিরো। আচ্ছা, এবার আসে যে, আচ্ছা এবার দেখো সেটা হচ্ছে যে চতুর্থ নাম্বার, 0 বাই সামথিং কি হবে? 0 বাই সামথিং বলো কি হবে? 0 বাই সামথিং কি হবে? ক্যালকুলেটরে করে দেখতে পারো তোমরা। ওকে, আর সমান কি হবে? 0 হবে, তাই না? খুব ইজিলি 0 হবে। ওকে, এটা হচ্ছে দ্রষ্টব্য বিষয়। এই চারটা কি দ্রষ্টব্য বিষয়, কোথায় কাজে দিবে আমরা পরে দেখব। ওকে, তারপরে আমরা দেখব কতিপয় ধারা। কিসের কতিপয় ধারা? সীমার কতিপয় ধারা। কতিপয় বা কিছু ধারা, ঠিক আছে, তোমরা লিখে ফেলো, সীমার কতিপয় ধারা। সীমার কতিপয় ধারা
আসলে মূলত সীমার কতিপয় ধারার ভিতরে যে ধারাগুলো আসে এগুলো হচ্ছে ম্যাকলরিনের উপপাদ্য, ঠিক আছে? যারা ম্যাকলরিনের উপপাদ্য সম্পর্কে, আশা করি তোমরা কিছুই জানো না, যারা ফার্স্ট ইয়ারের আছো তারা আসলে কিছুই জানো না এটা সম্পর্কে, তো জানবে আশা করি, পরবর্তীতে আমাদের চ্যানেলে ক্লাস আসবে। তো এখন দেখো কিছু ধারাগুলো লিখে ফেলবে। এক, ই ইকুয়াল টু 1 প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল, সরি 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টরিয়াল, এগুলোকে কি বলে? ফ্যাক্টরিয়াল বলে। কি বলে? ফ্যাক্টরিয়াল বলে, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল বলে। প্লাস 1/4 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। ওকে, এটা লিখে ফেলো। আচ্ছা, তারপরে হচ্ছে, তারপরে যেটা আসে ই পাওয়ার এক্স। ই পাওয়ার এক্সটা আসলে কি? হ্যাঁ, ই পাওয়ার এক্সও একটা ম্যাকলরিনের ধারা। সেখানে 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টরিয়াল, এক্স বাই 2 ফ্যাক্টরিয়াল লিখো। সরি, এখানে এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x4 বাই 4 ফ্যাক্টরিয়াল। আসলে x4 বলছি আমরা, কিন্তু x4 আসলে না, x পাওয়ার 4 হবে, ঠিক আছে? আমি একবারে বলছি x4 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। ওকে, আচ্ছা, এরপরে এটা লিখে ফেলো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে 3 নাম্বারটা, ই পাওয়ার মাইনাস এক্স। ই পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে যে 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স বাই এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x4 বাই 4 ফ্যাক্টরিয়াল মাইনাস ডট 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 মাইনাস ডট 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 প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এটা লিখে ফেলো। আচ্ছা, প্রথমটা মুছে দিই। 4 নম্বর যেটা আসে সেটা হলো a পাওয়ার x, a পাওয়ার x। তাহলে এটা কি হবে? 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল ln a, কি ln a, ঠিক আছে? বা অনেকে লগেও বলতে পারো, এটা ln a, x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল ln a স্কয়ার প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল ln a কিউব প্লাস ডট 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 প্লাস ডট 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 ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এটা লিখে ফেলো। এটা কিন্তু নোটে তুলবে, প্রত্যেকটা নোটে তুলবে। আচ্ছা, এরপরে যেটা আসে 5 নাম্বারটা, সেটা হচ্ছে a পাওয়ার মাইনাস এক্স। a পাওয়ার মাইনাস এক্স এ কি আসে? 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল ln a, ln a, আচ্ছা, প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল ln a স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল ln a কিউব প্লাস ডট 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 মাইনাস ইনফিনিটি। ওকে, গেল। আচ্ছা, এরপরে যেটা আসে, এরপরে যেটা আসে সেটা হলো
এরপরে যেটা আসে ln of 1 plus x, 1 plus x। এরপরে যেটা আসে সেটা ln of 1 plus x। 1 plus x হচ্ছে x minus x square by 2 factorial, লিখে ফেলো এটা, প্লাস x cube by 3 factorial minus x4 by 4 factorial plus dot 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 minus infinity। এটা লিখে ফেলো পুরোটা। আচ্ছা, 7 নম্বরটা যেটা আসে, 7 নম্বরটা আসে সেটা হচ্ছে ln of 1 minus x, minus x minus x square by 2 factorial minus x cube by 3 factorial minus x4 by 4 factorial plus dot 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 dot, sorry মাইনাস হবে এখানে, dot 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 infinity। ওকে, এই যে ধারাগুলো আমরা দেখলাম কতিপয় প্রয়োজনীয় ধারা, এগুলো ম্যাথ করার সময় আমাদের অত্যাবশ্যকভাবে লাগবে, অত্যাবশ্যক এটা ম্যাথ করার জন্য। আচ্ছা, এখন দেখো এগুলো বুঝতে পেরেছো কিন্তু জানি না যারা ম্যাকলরিনের ধারা সম্পর্কে যাদের ধারণা আছে, আশা করি এখনো ওইভাবে ধারণা আসেনি, কারণ এই চ্যাপ্টারটাই তোমাদের এখন হাত দেওয়া হয়নি। ঠিক আছে, আস্তে আস্তে সবই করাবো। আমি ক্যালকুলাস পছন্দ করি বেশি, সেখানে ক্যালকুলাস দিয়ে শুরু করলাম। তোমাদের চ্যানেলের প্রথম ভিডিও ক্যালকুলাস দিয়ে হবে। হ্যাঁ, আজ আমি মেইনলি হচ্ছে এসি আহমেদ স্যারের বই করাবো। তোমরা যে যারই বই করো, এসি আহমেদ স্যারের বই করো অনেকে, তারপরে হচ্ছে আলফা প্রকাশনীর বই করো, তারপরে কিতাব স্যারের বই করো। হ্যাঁ, অনেকে অনেক ধরনের বই করতে পারো, কিন্তু আমি মেইনলি এসি আহমেদ স্যারের বই করাই। হ্যাঁ, তো এসি আহমেদ স্যারের বইটা একটু ফলো করার চেষ্টা করবে। আর বই মানে বই ভাই, হ্যাঁ, মানে 14টা বই পড়ে কোনো লাভ হয় না। সেই এক ক্যাটাগরির ম্যাথ, ভর্তি পরীক্ষা বলো বা এমনি এইচএসসি বলো, সেক্ষেত্রে একই ক্যাটাগরি ম্যাথই আসে। হ্যাঁ, শুধুমাত্র মানের ভিন্নতা দেখা যায়। আচ্ছা, এখন লিমিটের তো অনেক কিছুই তো শিখলাম, তাই না? লিমিটের যেহেতু অনেক কিছু শিখলাম, আমরা একটা ম্যাথ করে দেখব। ঠিক আছে, লিমিটের একটা ম্যাথ করে দেখব যে আসলে এই যে লিমিট করলাম এর অ্যাপ্লাইটা আসলে কিভাবে হয়। হ্যাঁ, এই লিমিটের অ্যাপ্লাইটা আসলে ডিফারেন্সিয়েশনে কিভাবে হয়ে থাকে সেটা আমরা এখন দেখব। চলো, প্রথম ম্যাথ, এসি আহমেদ স্যারের বইয়ের প্রথম ম্যাথ 9.1। ঠিক আছে, লিখে ফেলো এখানে 9.1, 9.1 লেকচার 1, আজকে ফার্স্ট লেকচার। ওকে, ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলা হয়নি, তোমরা যারা এই ক্লাসটা দেখবে, হ্যাঁ, এটা যদি আজকে শুট করছি আমি ডিসেম্বর, সম্ভবত নভেম্বর 25, অর্থাৎ 2026 থেকে 2030 এর ভিতরে যদি কারোর চোখে পড়ে এই ক্লাসটা অনায়াসে করতে পারবে। বাট আমার উপদেশ থাকবে যে 2031-এ যদি কারোর চোখে পড়ে এই ভিডিওটা, আমি হয়তোবা ডিলিট করার মোডে থাকবো না সে সময় আর। হ্যাঁ, তো 31-এ যদি কারোর চোখে পড়ে এই ভিডিওটা, তখন স্কিপ করে দিবে, তখন আর এই ভিডিওটা দেখবে না, বিকজ সে সময় এই কারিকুলামটা নাও চলতে পারে। ওকে, আর তখনকার সময়ে ম্যাথগুলো অনেক আপডেট হবে, এটা বাস্তব। আচ্ছা, এখন দেখি 9.1 এর প্রথম ম্যাথ আমরা দেখব। 1 নম্বর লিখুন, যে আমার সাথে সাথে লিখবে, প্রদত্ত সীমা, প্রদত্ত সীমা কি আছে? লিমিট অফ, লিখে ফেলো এটা, লিমিট অফ x টেন্ডস টু 2 লবে আছে x স্কয়ার প্লাস মাইনাস 5x প্লাস 6, তাই না? এবং হরে আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 8। ওকে, এখন আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে
এটার কাজ কিন্তু একটু অন্যরকম। যে আমি যদি এই যে রাশি দুইটা রয়েছে, হ্যাঁ ভাগ আকারে, এই রাশি দুইটাতে x = 2 দিতাম, তাহলে কি হতো? x = 2 দিতাম, তাহলে হতো যে সরাসরি আমরা মান বসিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমরা কিন্তু সরাসরি মান বসিয়ে ফেলতে পারবো না, বিকজ এখানে টেন্স টু আছে, অর্থাৎ যে কোনো একটা মান হবে, কিন্তু সর্বোচ্চ কি সম্ভাবনার একটা মান হবে, সর্বোচ্চ সম্ভাবনার একটা মান হবে, যেটা 2 হবে না, কিন্তু 2 এর এত কাছে যাবে যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যার থেকেও ক্ষুদ্রতর হবে। বুঝতে পেরেছো? সেটা হতে পারে 1.1 বিলিয়ন 9 হয়ে গেছে, হতেই পারে সেটা, কিন্তু সেটা 2 হওয়া যাবে না, এমন একটা মান হবে। সেটা কোন মান হবে, কোন মান হবে সেটা সিলেক্ট করবে এই রাশি দুইটা। কিভাবে সিলেক্ট করবে? এখন যদি আমি 2 বসাই এই রাশি দুইটাতে, তাহলে কি হবে জানো? 4 - 10 + 6 উপরে হবে, আমি সরাসরি 2 এর মান বসাচ্ছি, এবং নিচে হবে 4 + 4 - 8। তাহলে কি হয়ে গেল? 0/0 হয়ে গেল না? এটা 10 - 10 0/8 - 8 0। 0/0 কি হবে? আমরা শিখেছি 0/0 ইনফিনিটি। ইনফিনিটি হলে তো আমার সলভ হলো না বাবা। সলভ হলো কি? ইনফিনিটি হলে আমাদের সলভ হলো না। তাহলে আমাদের কি করা লাগবে? এমন একটি সমীকরণে কনভার্ট করা লাগবে, এই যে রাশিটাকে এমন একটি রাশিকে আমরা রাশিতে কনভার্ট করব, যে রাশিটা এই 2 এর মানকে গ্রহণ করবে, অর্থাৎ 2 এর সর্বোচ্চ সংখ্যক, হ্যাঁ 1.1 বিলিয়ন নেবে না 2 বিলিয়ন নেবে, সেই রাশিটা নির্ধারণ করবে। ঠিক আছে, আমাদের ওই রাশিতে কনভার্ট করতে হবে এটাকে। ওকে, চলো একটু কনভার্ট করে দেখি কি হয়। আমরা যদি কনভার্ট করি তাহলে সমান দিই, তোমরা নিচে লিখবে। তোমরা কোথায় লিখবে? নিচে লিখবে। আমার জায়গার স্বল্পতা, সেখানে পাশে লিখছি। লিমিট অফ x টেন্ডস টু 2। এখন এখানে করার মতো আমাদের কি আছে ভাই? উপরে হরে এবং লবে আমাদের কাজ করার মতো কি আছে? কাজ করার মতো আছে যে শুধুমাত্র উৎপাদক বিশ্লেষণ, তাছাড়া আমাদের কিছুই সম্ভব না। চলো করে দেখি। x² - 3x - 2x + 6। ওকে, ভালো কথা। এবং নিচেরটাকেও আমরা কি করতে পারি? উৎপাদক বিশ্লেষণ করতে পারি। বিষয়টা হলো x² + 4x - 2x - 8। ওকে, তারপরে আসে যে লিমিট অফ x টেন্ডস টু 2। দেখো এখান থেকে আমরা কিন্তু x কমন নিতে পারি এবং এখান থেকে -2 কমন নিতে পারি, এই দুইটা থেকে। ঠিক আছে, তাহলে আমরা x কমন নিই। x যদি কমন নিই x - 3, এবং এখানে -2 যদি কমন নিই তাহলে x - 3 হলো। এবং নিচ থেকে আমরা এখান থেকে কি কমন নিতে পারি? x কমন নিতে পারি, তাহলে আসে x + 4, এবং এখান থেকে -2 কমন নিতে পারি, তাহলে আসে x + 4। ভালো কথা। এবং নিচে করি, সেটা হচ্ছে যে দেখো এখান থেকে কমন যাচ্ছে কি? লিমিট অফ x টেন্ডস টু 2, এখান থেকে x - 3 আমি দুইটা থেকে কমন নিলাম, তাহলে x - 3 বাকি থাকে। ঠিক আছে, এবং নিচে থাকে x + 4, x + 4 কমন নিচ্ছি দুইটা থেকে, আর x - 2। দেখো এখানে সরে যাওয়ার মতো কি কি আছে? x - 2 এবং x - 2 গেল সরে। আসলে আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন কেটে দেখাবো না, বোঝানোর সুবিধার্থে কাটলাম। আমরা যখন নোট করব তখন কেটে দেখাবো না। ওকে, এখন দেখো তাহলে বাকি থাকে কি? এখন বাকি থাকে লিমিট অফ x টেন্ডস টু 2 x - 3 / x + 4, এটা বাকি থাকছে। ভালো কথা। এটা যদি বাকি থাকে, এখন সরাসরি লিমিটটা উঠিয়ে দিয়ে x এর যে মান 2, এটা এই সমীকরণটা গ্রহণ করবে। কিভাবে দেখবে? এখন আর মানটা ইনফিনিটি আসবে না, এখন আর কোনোভাবেই ইনফিনিটি আসবে না। সমান বুঝতে পারছো? ওকে, এখন আর ইনফিনিটি আসবে না। তাহলে লিমিটটা আমরা তুলে ফেলবো যখন আমরা x এর মান বসিয়ে দেব। ঠিক আছে, x এর মান বসিয়ে দেব, তখন আমরা আর লিমিট লিখবো না। আমি তখন কি বলেছিলাম? যে এমন একটি সমীকরণে আমরা কনভার্ট করব এই সমীকরণটাকে, যেই সমীকরণটা x এর যে মান, অর্থাৎ 2 এর কাছাকাছি, সর্বোচ্চ সংখ্যা কাছাকাছি যাবে, যে একটা সম্ভাব্য সঠিক মান দিবে। ঠিক আছে, অর্থাৎ সেটা হতে পারে 1.3 বিলিয়ন।
সেটা সেটা এই সমীকরণ বুঝবে 1.3 বিলিয়ন 9 নিবে নাকি 1.4 বিলিয়ন 9 নিবে, ঠিক আছে। 1.4 বিলিয়ন 9 নিয়ে যদি এ একটা সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দিতে পারে তাহলে 1.4 বিলিয়ন 9ই সে নিবে। ওকে, সেটা ওর বিষয় ভাই। এখন দেখো 2 আমি সরাসরি বসিয়ে দিই, x এর মান 2 মাইনাস 3 বাই x এর মান 2 প্লাস 4, তাই যদি হয় ফলাফল কি আসে -1 থেকে যাবে এবং চলে আসবে 6। ফলাফল লিমিটটার মান হচ্ছে -1/6। বুঝতে পেরেছো? আশা করি ক্যামেরার ভিতরে যারা আছো তারাও বুঝতে পেরেছো এবং পিছনে যারা আছো তিনজন তোমরাও বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে যে আমি ডিফারেন্সিয়েশনের প্রথম যে বেসিকটা লাগে, প্রথম পার্ট অর্থাৎ ডিফারেন্সিয়েশনের প্রথম পার্ট লিমিটের যে বেসিকটা লাগে আমি সেটা তোমাদের দিলাম এবং এই বেসিকটার সাথে আমরা পরবর্তী ক্লাসে কি করব, অসংখ্য ম্যাথ করব। আমাদের এখানে অসংখ্য ম্যাথ আছে, যেমন ধরো ম্যাথ সংখ্যা হচ্ছে প্রায় 55টার কাছাকাছি ম্যাথ আছে আমাদের এখানে। ওকে, আমাদের প্রত্যেকটা ম্যাথ হাতে কলমে করতে হবে এবং বোর্ডে করতে হবে। আর আমি যেভাবে করাবো ম্যাথ জায়গায় বসে, অর্থাৎ যদি কেউ ক্যামেরার ভিতর থেকে দেখো, ক্যামেরার ভিতরে টেবিলে বসে তোমরা ম্যাথগুলো তোমাদের নোটে তুলবে এবং খুবই পরিষ্কারভাবে তুলবে। দেখো ম্যাথ না 14 বার করার জিনিস না, ম্যাথ হচ্ছে একবারই করার জিনিস। সুন্দর মতো একবার করে বুঝবা, তারপরে 14 বার দেখবা এবং ভাববা কিভাবে করেছিলাম, তাহলে তোমার ব্রেইন সাকসেস হবে এবং সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবে তোমার ম্যাথ। ওকে, এখন ঘটনা হচ্ছে আজ আর নতুন কিছু শেখাবো না, আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে দেখব যে লিমিটের কি কি আর সলভ করা যায় আর কত ধরনের ম্যাথ আছে, ঠিক আছে। আর এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস নাকি, আমাদের চ্যানেলের ফার্স্ট ক্লাস এটা, ম্যাথমেটিক্স বি। আর প্রত্যেকটা ম্যাথ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সাথে থাকবা, ক্যামেরার ভিতরে আছো বা ক্যামেরার পিছনে যারা আছো সাথে থাকবা। আর ইনশাল্লাহ চেষ্টা করব ম্যাথমেটিক্সে ভালো একটা বেস দেওয়ার জন্য। ওকে, নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে। খোদা হাফেজ।